তাকিবুদ্দিন আহমেদ, 43তম বিসিএস এর বিসিএস অর্ডিনারি অ্যাকাউন্টস ক্যাডার সুপারিশপ্রাপ্ত। আমি পড়াশোনা করেছি চুয়েট সিভিল। আমার এইচএসসি বেচ হচ্ছে 2014। দেখছেন বা শুনছেন, আমার কথা কি পুরোপুরি শোনা যাচ্ছে? একটু করে কেউ যদি রেসপন্স করেন তাহলে আমাদের সুবিধা হয়। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমি শুরু করে দিই। আমরা প্রথমে হচ্ছে বিসিএস বিসিএস এর মধ্যে তিনটে সেগমেন্টের মধ্যে যে ফার্স্ট সেগমেন্ট হচ্ছে সেটা হচ্ছে বিসিএস প্রিলি, যেটা 200 মার্কসের থাকে। এর পরবর্তীতে বিশেষ করে যারা 46 বিসিএস এ পরীক্ষা দিবেন, সেই 46 বিসিএস পরীক্ষা হচ্ছে 26শে এপ্রিল। এই 26শে এপ্রিল পরীক্ষার পরে এপ্রিল পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবেন তারা রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এবং রিটেন পরীক্ষাটা হবে 600 মার্কসের, 900 মার্কসের। এই 900 মার্কসের রিটেন পরীক্ষার মধ্যে হচ্ছে আমরা এটা দুই ভাবে দেখতে পারি। এক একটা হচ্ছে স্ট্যাটিক পোর্শন, বা আমরা যেভাবে কিছু ইনফরমেশন থাকে, আমি বলি। রিটেন এই 900 মার্কসের মধ্যে হচ্ছে এটাকে আমি দুই ভাগে ভাগ করতে পারি। মার্কস গুলোর মধ্যে একটা হচ্ছে যে 700, আর একটা হচ্ছে 200। এই 700 মার্কসের মধ্যে আমি দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে বাংলা, ইংলিশ, বাংলাদেশ অ্যাফেয়ার্স প্লাস ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এবং এই 200 মার্কসের মধ্যে আমি ভাগ করতে পারি ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি প্লাস সায়েন্স। এই 200 মার্কসের পরীক্ষাগুলোর মধ্যে 200 মার্কসের নাম্বার ক্যারি করার জন্য সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্র্যাকটিস, যেটা আমি করেছিলাম। আর এই 700 মার্কসে আপনার যে মার্কস গেইন করতে হয়, তাহলে এটার মধ্যে আপনার লাগবে ভাষাগত দক্ষতা। সেই ভাষাগত দক্ষতার উপরে হচ্ছে মূলত ক্যাডারটা নির্ভর করবে আপনাদের। যেমন হচ্ছে আমি বলি 40-এ যারা মার্কশিট দেখেছেন তারা দেখবেন যে তারা ম্যাথ, মেন্টাল এবং সায়েন্সের মধ্যে মোটামুটি এক্সপেক্টেড মার্কস বা 90% এক্সপেক্টেড মার্কস গুলো পেয়েছেন। কিন্তু মূলত হচ্ছে যে মার্কস ডিফারেন্স করে হচ্ছে বাংলা, ইংলিশ, বাংলা অ্যাফেয়ার্স বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। তার মধ্যে হচ্ছে যে এই 700 মার্কসের মধ্যে হচ্ছে আপনাকে প্রচুর হাতে লিখতে জানতে হবে। সে যারা ক্যাডার হয় তাদেরকে দেখবেন তারা হয়তো বাংলা ভালো পারে, বাংলা তাদের বাংলা লেখনী ভালো, কিংবা হচ্ছে ইংরেজি লেখনী ভালো। তো এই দুটো লেখনীর মধ্যে কারো যদি একটা দুর্বলতা থাকে তাহলে ক্যাডার পাওয়াটা একটু কঠিন। যেমন আমি যদি বলি হচ্ছে আমাদের ক্যাডারের মেরিট লিস্ট করা হয় 1100 মার্কসের। এই 1100 মার্কসের মধ্যে 900 মার্কস হচ্ছে রিটেনের, 200 মার্কস হচ্ছে ভাইবা। এই ভাইবা 200 মার্কসকে যদি আমি এখন কথা না বলি, সেক্ষেত্রে হচ্ছে আমি কথা বলবো 900 মার্কস নিয়ে। এবং 900 মার্কসটাই হচ্ছে আপনার ক্যাডারটুকু বানাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। মূলত ধারণা করে 80% যারা ক্যান্ডিডেট থাকে ওরা রিটেনের মার্কসের উপর হচ্ছে মূলত ক্যাডারটুকু হয়। এই 80%-এর মধ্যে নাম্বার ডিফারেন্স হয় মূলত হচ্ছে এই 700 মার্কসের মধ্যে। যারা এই 700 মার্কসের মধ্যে মোটামুটি 60 টু 63% মার্কস পায়, ওরা মূলত ক্যাডার হয়ে যায়। কারণ হচ্ছে যারা একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা যারা একটু ম্যাথ বিজ্ঞান মোটামুটি একটু ভালো পারে, তাদের ক্ষেত্রে ম্যাথ, মেন্টাল এবিলিটি এবং সায়েন্সের ক্ষেত্রে নাম্বার খুব একটা ডিফারেন্স হয় না। নাম্বার ডিফারেন্স হয়ে যায় হচ্ছে বাংলা, ইংলিশ এবং বাংলা শেফার ইন্ডিয়ান শেফার্স এর মধ্যে। তো আমি এই জায়গায় বলার জন্য যদি শুরু করি, তাহলে এই জায়গার মধ্যে হচ্ছে যে আমি যেটা করেছিলাম, আমার সবচেয়ে বড় দুর্বলতা আমার কাছে মনে হয়েছিল যে আমি বাংলা খুব একটা সেই সময় বুঝতাম না বা পারতাম না হচ্ছে যে কিভাবে কোন ধরনের প্রশ্ন আসে। আবার একইভাবে হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স, যে আমি কিভাবে লিখতে হয় বাংলাদেশ অ্যাফেয়ার্স। এই বাংলাদেশ অ্যাফেয়ার্স আসলে সবাই লিখে, বাট কিভাবে লিখলে আসলে খুব বেশি মার্কস পাওয়া যায় তা আমার জানা ছিল না। এটার মধ্যে সর্বোচ্চ 70% মার্কসও পাওয়া যায় বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে। আর কি এই মুহূর্তে যে নতুন ট্রেন্ড চালু হয়েছে 45তম বিসিএস থেকে, সেই ট্রেন্ডের মধ্যে হচ্ছে যে আমরা বলতে পারি যে প্রশ্নগুলো যাই আসবে সেটা ভাষাগত দক্ষতাপূর্ণ। ভাষাগত দক্ষতাপূর্ণ বলতে আমি বুঝাতে চাচ্ছি যে আপনাকে সিদ্ধান্ত দিতে হবে, আপনাকে আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির মাধ্যমে কথা বলতে হবে যে পরীক্ষকের সাথে আপনার খাতার মধ্যে। ধরেন আপনার যদি অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি দুর্বল থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি রিটেনের মধ্যে আর যাই হোক কিছু লিখে আসতে পারবেন না। এই মুহূর্তে যে পরীক্ষা প্রশ্নগুলো হচ্ছে, যারা 45 বিসিএস প্রশ্নগুলো দেখেছে, এর আগেও যারা 41 থেকে 45 এই কোশ্চেনগুলো একটু দেখলে দেখবেন যে মোটামুটি এখন পরীক্ষক চাচ্ছে হচ্ছে আপনি ডেটা, গ্রাফ, চার্ট না দিয়ে হচ্ছে মোটামুটি লিখে আসার জন্য।
তো আমি যে ক্ষেত্রে যেটা করেছিলাম, যারা এটা এই লাইভটা আজকে শুনবেন বা আজ থেকে অনেকদিন পরেও শুনবেন, যে 46-এ রিটেন দেওয়ার পর পিলিয়ে টিকার পরে শুনবেন, তাদের ক্ষেত্রে আমি বলতে পারি যে প্রথমে রিটেন প্রস্তুতির ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আগে সিলেবাসটা কি। সিলেবাসটা কি, তারপরে আপনাকে বুঝতে হবে যে একটা আপনি এই সিলেবাসটা আকারে কিছু নোট খাতা তৈরি করবেন। নোট খাতা তৈরি করবেন যাতে হচ্ছে আপনার মোটামুটি যে এক বসায় মানে এক সপ্তাহের মধ্যে পুরো একটা সাবজেক্ট একটা রিভিশন দিতে পারি, এবং পরীক্ষার আগের রাতে যাতে আপনার সবটুকু রিভাইজ দেওয়ার জন্য হচ্ছে যে একটা নোট খাতা থাকে। তো প্রথমে যে নোট খাতা থাকতে হবে। এরপরে আমি যদি বলি, হচ্ছে যে ডেইলি পেপার পড়ার অভ্যাস থাকতে হবে। পেপার পড়ার অভ্যাস থাকতে হবে, কারণ হচ্ছে বাংলা এবং ইংরেজি। বাংলা ক্ষেত্রে আমি বলবো প্রথম আলো পত্রিকা, এবং ইংরেজি ক্ষেত্রে বলবো আমি ডেইলি স্টার পত্রিকা। তো আমি শুরু করি একটু অন্য সাবজেক্ট দিয়ে, হচ্ছে ইংলিশ। মানে ইংলিশের মধ্যে আমি যেটা ফেস করেছি, ইংলিশের মধ্যে হচ্ছে সবাই একটা কথা বলে প্রথমে যে ভোকাবুলারি শিখতে হবে। ঠিক আছে, ভোকাবুলারি শিখতে হবে। এখন সবাই বলে যে মূলত হচ্ছে ব্যালেন্সের 333টা যে ওয়ার্ড আছে সেটা পড়লে আসলে হয়ে যায়। কিন্তু আমি যাই একটু একটা কথা বলতে চাই, ভোকাবুলারির মধ্যে হচ্ছে দুই ধরনের ভোকাবুলারি আছে। একটা হচ্ছে হ্যাঁ আপনি ব্যালেন্সে 333 তো পড়বেনই, সাথে পেপার থেকে ডেইলি আমাদের গতানুগতিক যে ইভেন্ট গুলো হচ্ছে, যেমন হচ্ছে পদ্মা সেতু নিয়ে, মেট্রো রেল নিয়ে, আপনি যে ডেইলি স্টার থেকে ওয়ার্ড গুলো পড়েন বা ট্রান্সলেশনের জন্য, তো ডেইলি স্টার থেকে হচ্ছে গতানুগতিক সময়ের ওয়ার্ড গুলো, ওয়ার্ডগুলো আপনি যদি পড়েন তখন আপনি ট্রান্সলেশন আনসার করতে পারবেন। সেক্ষেত্রে না হলে কিন্তু খুব একটা আনসার করা যায় না। এমন যদি ট্রান্সলেশন হয়, ট্রান্সলেশন হয় কিংবা যদি বলেন এসে রাইটিং হয়, সে শুধুমাত্র ব্যারন্সে 333টা বা শুধু ভোকে মুখস্থ করে গেলে পরীক্ষা হলে আনসার করা যায় না। ভোকে মুখস্থ করবেন, শুধু 333টা মুখস্থ করলেই হবে না, হচ্ছে গতানুগতিক আর্টিকেলের উপর, মেট্রোয়েল হতে পারে, পদ্মা সেতু হতে পারে, এই আর্টিকেলের উপর যদি একটু পড়াশোনা করেন তাহলে আপনি দেখবেন অনেকগুলো নতুন নতুন ওয়ার্ড আসছে, এবং এই ওয়ার্ড গুলোই মূলত ট্রান্সলেশন ইউজ করা হয়ে থাকে। তো এবং ওই জায়গা থেকে আপনি ওই ভোকাবুলারি ইউজ করে পরীক্ষা হলে লিখতে পারবেন, না হয় খুব একটা পারবেন না। এবং আমি একটা কথা বলি হচ্ছে যে আমরা মূলত 900 মার্কসের মধ্যে আমি যে একটু ভাগ করে ফেলেছিলাম, একটা হচ্ছে 700 আর একটা হচ্ছে 200। এবং 700 মার্কসের মধ্যে হচ্ছে দুইটা সাবজেক্টে খুব বেশি মার্কস তোলা যায়, একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে বাংলা অ্যাফেয়ার্স, অন্তত আমার মতে। কেউ যদি মনে করে যে এই যে এই দুইটা সাবজেক্টে তাদের ইংলিশের মধ্যে যদি আপনি মূল 55 থেকে 60% মতো মার্কস আপনি ক্যারি করতে পারেন, তাহলে আপনি ক্যাডার হয়ে যাবেন, যদি অন্য সাবজেক্ট গুলো অন এভারেজ আপনি দিয়ে আসতে পারেন। বন্ধু আমার সেটা মতামত। এবং এই 200 মার্কসের মধ্যে হচ্ছে ম্যাথ, মেন্টাল এবিলিটি এবং সায়েন্সের মধ্যে হচ্ছে যে আপনারা কতটুকু পড়াশোনা করছেন সেটা ইম্পর্টেন্ট। আমি যদি একটু বলি যে আমি আমার পড়াশোনা শুরু করছিলাম হচ্ছে 41 বিসিএস থেকে। আমি 41 বিসিএস ছিল আমার প্রথম বিসিএস। আমি আমার 41-এ রিটার্ন দেয়া, আমার 41-এ রিটার্ন দিছি, আমি 43-এ দিছি, আমি 44-এ দিছি, 45-এও আমার প্রিলিয়ে আসছিল, বাট আমি 45-এর রিটার্ন টুকু দিই নাই। তো আমার এই তিনটা বিসিএস রিটেন থেকে আমি একটু শিখছি যে পড়াশোনা করবেন রিটেনে খুব কম, কিন্তু হচ্ছে পরীক্ষায় লিখে আসতে হবে, এবং এই লিখে আসার জন্য আপনার কয়েকটা সেগমেন্টে খুব ভালো হবে। একটা হচ্ছে যে আপনার নোট বিল্ডিং ক্যাপাবিলিটি খুব ভালো থাকতে হবে, সেটা যে কোনো সিলেবাস ধরে ধরে নোট বিল্ডিং ক্যাপাবিলিটি খুব ভালো থাকতে হবে। হচ্ছে যে সিলেবাস ধরে ধরে পরীক্ষার আগের রাতে যাতে আপনি পুরো একটা সিলেবাস কভার করতে পারেন। পরীক্ষার আগের রাতে যদি সিলেবাস কভার করতে না পারেন, তো আপনি যত ভালো নোট করেন, যতগুলো খাতা থেকে নোট করেন, তাহলে ওই নোটের খুব একটা মূল্য হবে না। এবং নোট করতে আমি যদি বলি হচ্ছে যে পয়েন্ট দিয়ে নোট করবেন, হচ্ছে একটা বিশাল একটা টপিক একটা টিকা লিখবেন, সেই টিকার জন্য 3 পৃষ্ঠা টিকা লিখবেন না কখনো। টিকার মধ্যে হচ্ছে যে ম্যাক্সিমাম হচ্ছে একটা পেজের হাফ, যদি আপনি একটা এটা যদি একটা পেজ হয় সেই পেজের অন্তত হাফ পোর্শন যদি আপনি 50% মধ্যে নোট খাতার মধ্যে লিখে রাখেন গুরুত্বপূর্ণ শব্দগুলো, গুরুত্বপূর্ণ ডেটাগুলো, তাহলে হচ্ছে যে খুব ভালো নোট লিখতে পারবেন। আরেকটা কথা আমি যদি বলতে পারি, পেপার যখন পড়বেন, পেপারের ভোকেবুলারি যখন লিখবেন, বাংলা শব্দ চয়ন বা ইংরেজি শব্দ চয়ন গুলো দেখবেন। ভোকেবুলারি বলতে শুধু ইংরেজি ভোকেবুলারি বলা হয় না, বাংলা ভোকেবুলারি বলা হয়। আপনি বাংলার ক্ষেত্রে যত ভালো বাংলা শব্দ চয়ন করবেন তত ভালো হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা এত ভালো বাংলা শব্দ লিখতে পারি কিনা পরীক্ষা হলে, এত কম সময়ে 4 ঘন্টার মধ্যে। আমরা এত সহজে পারি না, তবে প্রচুর যখন আপনি কোচিং এ পরীক্ষা দিবেন তাহলে খুব সহজে আপনি শব্দগুলো লিখতে পারবেন খুব সহজে। এই লেখার কোয়ালিটি, লেখার স্পিড যত আপনার ভালো থাকবে তত ভালো আপনি লিখতে, তত ভালো আপনার পরীক্ষার খাতা হবে।
তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি সবসময় একটা কথা বলতে বলে থাকি যে লিখতে জানতে হবে, দ্রুত লিখতে হবে। আমার কয়েকটা জিনিস, প্রথম হচ্ছে কয়েকটা জিনিস থামরুল হচ্ছে প্রচুর লিখবেন, নির্ভুল লিখবেন, বাংলা বানান সহ, বা আপনার যাতে লেখা বোঝা যায় এই জিনিস এইভাবে লিখবেন। এবং সেটা হচ্ছে আপনার লেখা যাতে অন্যজন থেকে একটু ডিফারেন্ট হয়। আপনি যাতে এমন ভাবে না লিখেন যে আপনার লেখা এবং অন্যজনের লেখা একই রকম মনে হয়। যদি একই রকম লেখা মনে হয় তাহলে মানে খুব একটা পরীক্ষা ডিফারেন্সিয়েট করতে পারবেন না। ধরুন হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে একটা লেখা লিখবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা হচ্ছে ইম্পেরিক্যাল ইস্যু লিখতেছেন। ইম্পেরিক্যাল ইস্যুর ইন্ট্রোডাকশনটা আপনি কেমন দিচ্ছেন এটার উপর ডিপেন্ড করে। ইন্ট্রোডাকশনের মধ্যে অনেকে যে কোনো একটা কারো হচ্ছে উক্তি দিয়ে শুরু করে। আমি যখন ইম্পেরিক্যাল ইস্যু এটা করেছিলাম 43তম বিসিএস এর মধ্যে, সেক্ষেত্রে হচ্ছে আমি পেপারে হেডলাইন দিয়ে শুরু করেছিলাম, 4টা থেকে 5টা পেপার হেডলাইন দিয়ে শুরু করেছিলাম, যাতে হচ্ছে একটু ডিফারেন্ট মনে হয়, যে হচ্ছে যে আমার লেখা ডিফারেন্ট মনে হয়। এবং হচ্ছে আমি যে কোনো লেখাকে অন্তত কয়েকবার ভাগ করে ফেলবেন। আমি এটা বলি হচ্ছে যে প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে মেইন বডি, তারপর হচ্ছে যে সরকার কি কি এই বিষয়ক পদক্ষেপ নিয়েছে, এবং থার্ড, এবং এরপরে হচ্ছে আপনার কিছু মতামত দিবেন পরীক্ষার হলে, মানে প্রশ্ন হিসাবে। এখন আমি প্রশ্নটাকে মোটামুটি দুই ভাগে ভাগ করতে পারি, বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে। বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে মোটামুটি প্রশ্ন, যদি আপনার পরীক্ষা প্রশ্ন যদি 5 মার্কসের প্রশ্ন হয়, তো টু দা পয়েন্ট লিখবেন। একটা হালকা করে এক লাইনের ইন্ট্রোডাকশন দিতে পারেন, তারপর মেইন বডি লিখতে পারেন, তারপর উপসংহার। খুব একটা লিখলেও চলে, না লিখলেও হয়, মানে আমার খুব একটা মনে হয় যে খুব বেশি লিখতে হয়। বাট 10 নম্বরের যে প্রশ্নগুলা, এই 10 নম্বর প্রশ্নের মধ্যে আপনি ইন্ট্রোডাকশন তো দিবেনই, এরপরে হবে মেইন বডি, এরপর সরকার ওই রিলেটেড কি কি পদক্ষেপ গ্রহণ করেছে, এবং তারপরে হচ্ছে আপনার মতামত বা মূল্যায়ন। আমি উপসংহার দেওয়ার চেয়ে বেশি প্রিফার করি হচ্ছে আমি যে প্রশ্নটা চেয়েছে হচ্ছে যে দক্ষতা, যেমন হচ্ছে আমি যে একটা প্রশ্ন বলি, দক্ষতা এবং কর্মক্ষম শিক্ষাকে আমাদের বেকারত্ব হ্রাস করতে পারবে কিনা। তো আপনি বলতে পারেন যে প্রথমে যে আমাদের এই মুহূর্তে কত পার্সেন্ট হচ্ছে দক্ষ জনগোষ্ঠী আছে, আমরা ডেমোক্রেটিক ডিপেন্ডেন্ট মধ্যে কত পার্সেন্ট অবস্থান করছি। এরপরে আপনি হেডিং এর মধ্যে বিভিন্ন পয়েন্ট দিতে পারেন। থার্ড স্টেজে দিতে পারেন সরকার এই মুহূর্তে কি কি কাজ করছে, প্রত্যেক উপজেলায় টিইসি করছে। তো এই ধরুন পদক্ষেপগুলো লিখবেন থার্ড পয়েন্টে, থার্ড প্যারাতে গিয়ে। ফোর্থ প্যারাতে গিয়ে লিখবেন আপনি কি মনে করেন এটা আসলেই, আপনি একটা মতামত দিবেন যে এটা আদৌ কি সম্ভব কিনা, যে সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে যদি সম্ভব হয়, কিভাবে গিয়ে সম্ভব, আর কোথায় কোথায় আরেকটু বাড়ানো উচিত। তো উপসংহারের ক্ষেত্রে যদি নিজের মতামত দেন প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে, সেটা 10 মার্কসের কোশ্চেন, 10 বা 10-এর বেশি যদি কোশ্চেন হয়, এটা যদি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হয়, অবশ্যই 10-এর বেশি মার্কস ক্যারি করে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে। এটা যদি করতে পারেন তো খুব একটা ভালো হবে। আরেকটা আমি যদি বলি সাবজেক্ট হচ্ছে ম্যাথ। তো ম্যাথের মধ্যে আমি বলবো, ম্যাথ আমি যে অ্যানালিসিস করে দেখেছি আর কি, যে ম্যাথের মধ্যে হচ্ছে ম্যাথ হচ্ছে বিগত যে পুরান বই আছে, পুরান বইয়ের মধ্যে ক্লাস 9-10-এর যে হায়ার ম্যাথ বই, বিশেষ করে 45 BC, 44, 45 BCS, 43, 44, 45-এ ক্লাস 9-10-এর যে হায়ার ম্যাথ বই আছে, ওই বইয়ের চ্যাপ্টার গুলা ধরে ধরে করে ফেলবেন। যেমন আগে বিসিএস রিটেন ম্যাথের মধ্যে আসতো, হচ্ছে স্যাট থেকে। কিন্তু ক্লাস 9-10 হায়ার ম্যাথ বইয়ের চ্যাপ্টারটার নাম ছিল স্যাট ও ফাংশন। আগে কখনো ফাংশন থেকে পরীক্ষায় আসেনি, শুধু স্যাট থেকে আসতো। কিন্তু এবার 45-এর মধ্যে স্যাট থেকে না দিয়ে ফাংশন থেকে দিয়েছে, এবং ইনভার্স ফাংশন থেকে দিয়েছে। এবং এটা পুরোপুরি হচ্ছে মেইন বই, যে হায়ারমেথ বইয়ের থেকে সবগুলো তুলে দিয়েছে। আপনি যখন 50 মার্কসের কোশ্চেন যখন মিলাবেন, দেখবেন যে পুরোপুরি হায়ারমেথ বইয়ের মধ্যে তোলা। তো আপনি কত ভালো হায়ারমেথ বইটুকু শেষ করতে পারেন, যাদের শেষ হয়েছে তারা প্র্যাকটিস করতে পারে। এবং ম্যাথ এর মার্কস তোলার ক্ষেত্রে হচ্ছে আপনি পারেন, ভালো কথা, এগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকদিন পরীক্ষা দিতে হবে, অন্তত সপ্তাহে একবার করে ম্যাথ পরীক্ষা দিতে হবে। এই সেক্ষেত্রে হচ্ছে আপনি তাহলে চ্যাপ্টার গুলো পারবেন, মানে ম্যাথের মধ্যে অন্তত আমার মনে হয় যে যারা ম্যাথ ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসে বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসে, ওরা হয়তো ম্যাথ অনেক সময় অনেক ভালো পারে, কিন্তু 45-এর মধ্যে আমার অনেক ফ্রেন্ডরা যখন পরীক্ষা দিয়েছে, ওরা 50 মার্কসের মধ্যে 50-ই পারতো, কিন্তু প্র্যাকটিসের অভাবে তারা মার্কস পাচ্ছে 30 থেকে 35। শুধুমাত্র প্র্যাকটিস, কত ফাস্ট করতে হবে, এবং ম্যাথ গুলো দেখে বুঝতে হবে আপনি কত দ্রুত শেষ করতে পারবেন এবং কত আদায় শেষ করবেন। এখন আপনার প্রশ্ন থেকে বুঝতে হবে যে এটা 2 ঘন্টার প্রশ্ন, 1.5 ঘন্টার প্রশ্ন, 1 ঘন্টার প্রশ্ন, আপনার এফিসিয়েন্সি কত, আপনি কত দ্রুত শেষ করতে পারেন ম্যাথ প্রশ্নের মধ্যে।
আপনি যদি খুব দ্রুত ম্যাথ শেষ করতে না পারেন, তাহলে হচ্ছে যে আপনাকে খুব শর্টকাটে শেষ করতে হবে, হ্যাঁ, মোটামুটি, যাতে আপনার ম্যাথ নির্ভুলভাবে শেষ হয়। সাইড নোট দিবেন, তো এত বেশি সাইড নোট দিবেন না যে সাইড নোট লিখতে লিখতে পরীক্ষা 2 ঘন্টা শেষ হয়েছে। এবং এই কাজগুলো যদি আপনি করতে পারেন, ম্যাথের মধ্যে আশা করি 30 থেকে 35 40 প্লাস মার্কস ইজিলি পাওয়া যায়। এবং মেন্টাল এবিলিটি আমি মোটামুটি, মেন্টাল এবিলিটি আমি নিজে অনেক বেশি দুর্বল ছিলাম একটা সময়, কারণ হচ্ছে মেন্টাল এবিলিটি আসলে মেলানো যায় না। মেন্টাল এবিলিটি মেলানোর জন্য একটা, পরে আমি যেটা বুঝেছি মেন্টাল এবিলিটির ক্ষেত্রে হচ্ছে, যদি বলি, কিছু থাম রুল আছে, কিছু হচ্ছে যে 100 থেকে 200টা, মেবি 100টার মধ্যে কিছু রুল আছে। তো খোঁজ করলে পেয়ে যাবেন, বিভিন্ন প্রকাশনী বইয়ে খোঁজ করলে পেয়ে যাবেন। এই রুলগুলো যদি মোটামুটি পারেন, তাহলে আপনি দেখবেন যে 38 থেকে 40 মার্কস এমনিতে ক্যারি করতে পারেন। আমি মূলত যেটা পারতাম না রিটেন ম্যাথের মধ্যে, প্রতিশব্দ, সমার্থক শব্দ, শব্দের অর্থগুলো। তো এই ক্ষেত্রে হচ্ছে প্রতিশব্দ, সমার্থক শব্দগুলো আপনি যত বেশি রিভাইজ দিবেন, এবং হচ্ছে শুধুমাত্র বিসিএস প্রিভিয়াস কোশ্চেন থেকে না, যত পিএসসি, যত পরীক্ষার প্রশ্নগুলো নেই, ব্যাংক যত পরীক্ষার প্রশ্নগুলো নেই, তো সেই ক্ষেত্রে আপনি যদি প্র্যাকটিস গুলো করতে পারেন ওই সেগমেন্ট গুলো থেকে, তাহলে আপনি সেই মাসটা 40 থেকে 45-এর মধ্যে মাসটুকু মেন্টাল এবিলিটি পেলেই হয়ে যায় আসলে। খুব বেশি যে মেন্টাল মার্কস লাগে তাও না। আরেকটা কথা হচ্ছে যে, আমি বিসিএস এর রিটেনের মধ্যে হচ্ছে যে কেউ সব সাবজেক্টটা ভালো হয় না, কিন্তু তার মানে এই না যে আপনি কোন সাবজেক্টকে অবহেলা করবেন। আমি আমার সিনিয়র থেকে শুনে, যেটা জানতাম প্রিপারেশন শুরু করার শুরুতে, উনি আমাকে একটা কথা বলেছিলেন যে, তুমি অন্তত হচ্ছে 200 মার্কসের যে 3টা পরীক্ষা হয়, বাংলা, ইংলিশ, এবং হচ্ছে যে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইংলিশ এবং হচ্ছে যে বাংলাদেশ অ্যাফেয়ার্স, এই 200 মার্কসের পরীক্ষার মধ্যে হচ্ছে যে কোনোভাবে যাতে আপনার অন অ্যাভারেজ, মানে হচ্ছে টোটাল টোটাল যাতে 55% মার্কসের কম না আসে। যদি এখানে ইন টোটাল 50, মানে 600-র মধ্যে যদি আপনার 55% কম চলে আসে, এবং তাহলে হচ্ছে যে আপনার ক্যাডার হওয়ার পসিবিলিটি অনেকাংশে কমে যায়। হ্যাঁ, ক্যাডার হয় হচ্ছে ভাইবা দিয়ে অনেক ওই ক্ষেত্রে। তো হচ্ছে আমার ক্ষেত্রে মনে হয় যে এই 3টা সাবজেক্ট সবচেয়ে বেশি ক্রুশাল। আমরা ম্যাথ আর বিজ্ঞানের বেশি খুব বেশি ফোকাস করা শুরু করে দিই। কিন্তু আমি বললাম যে ইংলিশে কেউ যদি হচ্ছে আপনার 105ও পায়, বাংলাদেশ অ্যাফেয়ার্স যদি 120ও পায়, বাংলাদেশ অ্যাফেয়ার্সে 120 পাওয়া খুব বেশি কঠিন না, 115 থেকে 120-এর মধ্যে। সেক্ষেত্রে কিন্তু তার মোটামুটি এই জায়গায় মার্কসটুকু পেয়ে যায়। ম্যাথের মধ্যে 75, আর বিজ্ঞানের মধ্যে 70, ম্যাথ মেন্টাল মিলে 75। তাহলে ইন টোটাল হচ্ছে যে সেক্ষেত্রে একটা ফাইটিং মার্কস সে মোটামুটি একটা পেয়ে যায়। তো আপনি যদি মোটামুটি 540 থেকে 550 যে ধরনের প্রশ্ন হচ্ছে, এই ধরনের মার্কস ক্যারি করে আসতে পারে, মানে আমার বিশ্বাস ছিল যে 550 পাওয়া এত সোজা না। মানে আমি ব্যক্তিগত বিশ্বাস করি, আপনি 540 থেকে 550-র মধ্যে মার্কস গুলো আপনি যদি পেয়ে যান, তো আপনি অন্তত ফাইট করে আসতে পারবেন, যে হচ্ছে যে আপনি কত ভালো পরীক্ষা হলে দিয়ে আসতে পারবেন। আর বাকিটা হচ্ছে ভাইবার ক্ষেত্রে। তবে হচ্ছে 540 থেকে 550 পাওয়া এতটা সোজা না, অন্তত এই রিসেন্ট যে কোশ্চেন যেগুলো হচ্ছে 45, 44 বা 43, যে আমি যা দেখলাম পরীক্ষাগুলোর মধ্যে, এতটা সোজা আসলে মার্কস পাওয়া না। এরপরে হচ্ছে যে আমি আরেকটা যদি বলি, সায়েন্সের ক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা তুলনামূলক সুবিধাজনক অবস্থান থাকে সায়েন্সের ক্ষেত্রে। তবে হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে আমি যেটা বলবো, সায়েন্সের ক্ষেত্রে আমি মার্কসটা 2 ভাগে ভাগ করি। এই 100 মার্কসের মধ্যে আমি এটাকে 2টা পার্টে ভাগ করি, একটা হচ্ছে 60 আর একটা হচ্ছে 40। ক্ষেত্রে আমি বলি হচ্ছে যে ইলেকট্রিক্যাল সেকশন, ত্রিপলি যেটাকে আমরা বলতে পারি, আর একটা হচ্ছে যে আইসিটি সেকশন। টোটাল মিলে যে 40, এই মার্কস গুলো মোটামুটি প্রিভিয়াস থেকে চলে আসে, আর যদি খুব বেশি প্রিভিয়াস থেকে না আসে, আপনিও যেমন পারবেন না, অন্যজনও পারবে না। ঠিক যেমন প্রশ্নটা করা হয়েছিল 40 বিসিএস এর মধ্যে, খুব কম ছেলে মেয়ে হচ্ছে যে এই 40 মার্কসের সেগমেন্টে ভালো করেছে। তো আপনি যে এই 40 মার্ক সেগমেন্টে খুব একটা ভালো না করেন, তার মানে বুঝবেন যে অন্তত 70% ছেলে মেয়ে আসলে খুব একটা ভালো করতে পারেনি, যেটা 40 বিসিএস হয়েছে। কিন্তু আমরা যেটা ভুল করি হচ্ছে, আমরা এই 60 মার্কসের যে কোশ্চেন আছে, এই কোশ্চেনের মধ্যে মানে খুব একটা মনোযোগ দিই না। কারণ এই 60 মার্কসের মধ্যে আপনি যত বেশি 8.5 করে যে প্রত্যেকটা কোশ্চেনে থাকে, এখানে 7 থেকে 7.5 পর্যন্ত পাওয়া সম্ভব। এবং সেটা তখনই সম্ভব যখন আপনি প্রত্যেকটা কোশ্চেনে অন্তত খুব কাছাকাছি, যে 1.5 মার্কস থেকে যে কোশ্চেন গুলো শুরু হয় এই 60 মার্কসের ক্ষেত্রে, প্রত্যেকটা কোশ্চেন ধরে আপনি চিত্র দিতে থাকবেন। আপনি যদি চিত্র না দেন, তো
তো মার্কস খুব বেশি কঠিন হয়েছে। এখন আপনি বলতে পারেন যে অনেক ক্ষেত্রে হচ্ছে ব্যাখ্যামূলক কোশ্চেন আসে। তো ব্যাখ্যামূলক কোশ্চেনের মধ্যে আপনি তো চিত্র দিতে পারবেন না, কিন্তু আপনি চিত্র না দিন, আপনি হচ্ছে একটা ফ্লো চার্ট তো দিতে পারবেন, একটা ফ্লো চার্ট দিতে পারবেন, এবং এ হচ্ছে আপনার মতামত বা মূল্যায়ন। যে কোনো বিষয় যদি মূল্যায়ন চাই মূল্যায়ন দিবেন, অর্থাৎ যদি হয়, যদি হয় সরকারি কোনো পদক্ষেপ দেওয়ার সুযোগ থাকে দিয়ে আসবেন। কারণ আমি মনে করি যে ব্যাখ্যামূলক কোশ্চেনের মধ্যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্লো চার্ট তৈরি করা এবং নিজের মূল্যায়ন দেওয়া। আপনি যদি ফ্লো চার্ট তৈরি কিভাবে করতে হয় একবার শিখে যান, পরীক্ষা হলে এই 900 মার্কসের পরীক্ষা হচ্ছে আপনি খুব ইজিলি কভার করতে পারবেন। তো এর আগে আমি এরপরে হচ্ছে সাবজেক্ট যেটা কথা বলবো হচ্ছে বাংলা। বাংলার ক্ষেত্রে হচ্ছে যে এখন তো বাংলার মধ্যে হচ্ছে যে এই 200 মাসে যে বোতে আমি যে 200 মাসে পরীক্ষা দিই, এটার মধ্যে হচ্ছে প্রথমে আমি যদি বলে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ডটা হচ্ছে বাংলা সেকেন্ড সেকেন্ড পেপার 100 100। বাংলা ফার্স্ট পেপারের মধ্যে যে সাহিত্য বিষয়ক যে প্রশ্নগুলো আসতেছে 30 মার্কসে, ওটা আপনি এই সাহিত্যে 30 মার্কস, খুব ভালো মার্কস তোলা যায় যদি আপনি মূল ভাব মূল ব্যাখ্যাটুকু জানেন। আমি এর আগে আবারও বলেছিলাম যে হচ্ছে যে ভোকাবুলারি মানে শুধু ব্যারন্সের ভোকেব গুলো মুখস্থ করা না, ভোকাবুলারি মানে হচ্ছে আপনি প্রথম আলো যখন পড়বেন, ডেলি স্টার যখন পড়বেন, প্রথম আলো দেখবেন অনেকগুলো সুন্দর সুন্দর শব্দ চয়ন করা হয়, এবং আপনি যখন ডেলি পড়তে থাকবেন আপনার পুরো লেখার মধ্যে একটা ডিফারেন্ট একটা ভাইব চলে আসবে। ইংরেজির মধ্যেও আপনি যখন ডেলি স্টার ওয়ার্ড গুলো পড়বেন দেখবেন যে ডিফারেন্ট একটা ভাইব চলে আসবে। যেমন সবচেয়ে বেশি কঠিন এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে ট্রান্সলেশন, 43তম বিশেষ ট্রান্সলেশন। 43তম বিশেষ ট্রান্সলেশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিষয়ক যে ট্রান্সলেশনটুকু দেওয়া হয়েছে বাংলা থেকে ইংলিশ, সেখানের মধ্যে যাদের মূলত পেপারটুকু পড়া হয়েছিল তারা লিখে আসতে পারছে। এবং তারা হচ্ছে যে কোনটা হচ্ছে রক্তিম রক্তিম ভবন বা ওই ওয়ার্ড গুলো যখন আসবে, আপনি যখন ডেলি স্টারের ওয়ার্ড গুলো যখন পড়বেন বা প্রথম ওয়ার্ড গুলো যখন পড়বেন, আপনি মূলত হচ্ছে যে কানেক্ট করতে পারবেন যে না এটুকু লিখা যায়। যেমন সুন্দরকে আমরা বিউটিফুলও বলি, সুন্দরকে আমরা নাইসও বলি, সুন্দরকে আমরা একটা ওয়ার্ড বলি অ্যাস্থেটিক। আপনি যখন পরীক্ষা হলে অ্যাস্থেটিক ওয়ার্ডটুকু লিখবেন বিউটিফুল এর জায়গায়, আপনার শব্দ চয়ন এমনিতেই পরিবর্তন হয়ে যাবে, এবং সেটা তখনই সম্ভব যখন আপনি খুব বেশি পড়তে পারবেন। আর একটা হচ্ছে কোথায় বিউটিফুল লিখতে হবে এবং কোথায় অ্যাস্থেটিক লিখতে হবে, প্রায়োগিক দিক দিক থেকেও অনেক ডিফারেন্স আছে। আপনি যেমন একটা মানুষকে বিউটিফুল বলতে পারবেন না, আবার অ্যাস্থেটিকও বলতে পারবেন কি বলতে পারবেন, সে ডিপেন্ড করে আছে আপনি কোথায় প্রয়োগ করতে চাচ্ছেন। আপনার প্রয়োগের উপরে হচ্ছে যে আপনার শব্দ চয়নের উপরে পুরো একটা ট্রান্সলেশন বা পুরো একটা লেখন ডিফারেন্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি যদি বলতে চাই বাংলা ফার্স্ট পেপারের মার্কস এর মধ্যে হচ্ছে যে আপনার ব্যাকরণের মধ্যে যে 30 মার্কস, আর হচ্ছে যে সাহিত্যের মধ্যে যে 30 মার্কস, এই এই জায়গায় মার্কস ক্যারি করা খুবই সোজা। এবং ব্যাকরণের মধ্যে আমি একটা জিনিস বলতে পারি যে বাংলা ব্যাকরণ বিশেষ বিশেষ করে বিশেষ লিখিতের মধ্যে প্রিভিয়াস যদি আপনি কোশ্চেন অ্যানালিসিস করতে পারেন তাহলে হচ্ছে আপনার এখানে মার্কস এখানে 26 থেকে 27 মার্কস পর্যন্ত পাওয়া যায়। হ্যাঁ, যদি কোনো কারণে বাগধারা কঠিন না হয়, বাগধারা কঠিন হলে আপনি সেই ক্ষেত্রে তো 24 থেকে 25 পান, এটাও কিন্তু এনাফ মোর এনাফ মার্কস যদি কোনো কারণে বাগধারা কঠিন হয়। আপনাকে বুঝতে হবে এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে কোশ্চেন অ্যানালিসিস করতে পারেন কিনা। শুধু কোশ্চেন দেখে যাওয়া মানে কোশ্চেন অ্যানালিসিস করা না। আমি যখন পরীক্ষা হলে যখন 43 আমি যখন 43 পরীক্ষা দিচ্ছিলাম তখন আমি বলতেছিলাম শুধু কোশ্চেন পড়ে যাব, 40 থেকে 44 43 মিনিট 41 মিনিট কোশ্চেন পড়ে যাবো, মানে 28 থেকে শুরু করেছিলাম, 28 থেকে 41 পর্যন্ত কোশ্চেন পড়ে যাওয়া আর কোশ্চেন অ্যানালিসিস করার মধ্যে দুটো ডিফারেন্স আছে। কোশ্চেন অ্যানালিসিস বলতে বোঝায় শুধু কোশ্চেন বুঝবো, কোশ্চেন গুলো পড়বো, কোশ্চেন গুলা হচ্ছে কোন চ্যাপ্টার থেকে আসতেছে বারবার, সেই কোশ্চেন ওই চ্যাপ্টারে গিয়ে দাগ দিব আমি। যেমন হচ্ছে যে আপনি যখন হচ্ছে শব্দ থেকে পড়বেন, তো কখন দেখবেন গঠনগত শব্দ কয় প্রকার, উৎপত্তিগত শব্দ কয় প্রকার, অর্থগত শব্দ কয় প্রকার, এমনকি হচ্ছে শব্দ গঠন আসতেছে বর্তমানে নতুন নতুন শব্দ গঠন করতে দিচ্ছে এটা অর্থ দিয়ে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি যখন আপনি দেখবেন প্রত্যেকটা চ্যাপ্টারে হচ্ছে শব্দ থেকে আসতেছে, তো আপনি আপনার অ্যানালিসিস কত ভালো এটা পরীক্ষা হলে আপনি যখন পরীক্ষা দিবেন তখনই বুঝে যাবে। যার পরীক্ষা হলে হচ্ছে যে আমি বিসিএস এর ক্ষেত্রে আপনার অ্যানালিসিস যত ভালো হবে পরীক্ষা তত ভালো হবে। বিশেষ করে হচ্ছে রিটেন পরীক্ষাটা আপনার অ্যানালিসিস এর মধ্যে যদি কোথাও দুর্বলতা থাকে, যে হচ্ছে যে আপনি যদি অ্যানালিসিস এর মধ্যে হচ্ছে যে জাস্ট কোশ্চেন পড়ে গেছেন পরীক্ষা হলে দেখবেন ম্যাচ করতে পারবেন না, কারণ হুবহু প্রিভিয়াস প্রশ্ন তো কখনোই দেয় না। আমার হাতে যদি একটু প্রশ্ন থাকতো কোনোভাবে, তো আমি একটু কোশ্চেন অ্যানালিসিস বিষয়ে আপনাদের লিখতে পারতাম যে হচ্ছে যে কোশ্চেন অ্যানালিসিস করতে কিভাবে হয়। তো এরপরে হচ্ছে আমি যেটা বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে যদি বলি, সেকেন্ড পেপারের মধ্যে যদি বলি এইটার যে 100 যে মার্কস, এই 100 মার্কস এর মধ্যে দেখবেন প্রত্যেকটা মার্কশিটে সবচেয়ে বেশি কম মার্কস আসে এই জায়গায়। কারণ এই জায়গায় লেখাটা হতে হয় আপনার হচ্ছে সৃজনশীল, এবং হচ্ছে যে আপনার লেখনী যত ভালো হবে,
আপনি তত সুন্দর করে কথা বলতে পারবেন যখন আপনি সুন্দর জিনিস পড়বেন। আপনি একটা যত বেশি বই পড়বেন তত বেশি সুন্দর করে কথা বলবেন, তত বেশি সুন্দর করে লিখতে পারবেন। সুন্দর করে লেখার মাধ্যমে পরীক্ষকের সাথে আপনার যে, আপনার পরীক্ষক তো আপনার চেহারা বা আমার চেহারা দেখবে না। সেক্ষেত্রে হচ্ছে যে আপনি পরীক্ষকের সাথে যখন কথা বলবেন আপনার খাতা দিয়ে, এবং খাতা যত বেশি ডিফারেন্ট শব্দ দিয়ে এবং ডিফারেন্ট প্রেজেন্টেশনের মধ্যে গোছানো হবে, সেক্ষেত্রে হচ্ছে যে পরীক্ষক আপনার খাতা তত ভালোভাবে দেখবেন। আমি এই জন্য বলবো যে এই ক্ষেত্রে এই 100 মার্কসের মধ্যে দুটো জিনিস খুব বেশি ফ্যাক্ট করে। একটা হচ্ছে প্রেজেন্টেশন, যে হচ্ছে আপনি লিখবেন কিভাবে। সেকেন্ডটা হচ্ছে যে আপনার বাংলা শব্দ চয়ন। আপনার বাংলা শব্দ চয়ন যত বেশি ভালো হবে, তত ভালো আপনার এখানে মার্কস হবে। এই এই যদি আপনার বাংলা শব্দচয়ন কোনো কোনো কারণে যদি খারাপ হয়, সেক্ষেত্রে হচ্ছে মার্কসও খারাপ হবে। এবং অবশ্যই অবশ্যই স্পষ্ট হাতে লেখা হতে হবে। স্পষ্ট হাতে লেখা যদি আপনার না হয় কোনোভাবে, তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি খুব ভালো মার্কসের আশা অন্তত করতে পারবেন না। কারণ যেহেতু খাতা এখন 3 জন পরীক্ষক দেখছেন। আচ্ছা, আরেকটা সবচেয়ে বেশি আমার যেটা মনে হয়েছে পরীক্ষা হলো অ্যাসে রাইটিং। এটা হচ্ছে যে পুরা ক্যাডার হওয়া না হওয়ার মধ্যে ডিফারেন্স করে দেয়। যেমন আমি যদি বলি, এটা বাংলার জন্য এসে হচ্ছে যে 40 মার্কস, ইংরেজির জন্য এসে হচ্ছে 50 মার্কস, যেখানে ম্যাথ হচ্ছে 50 মার্কস। তো এই এসে রাইটিং যদি আপনার ভালো করতে হয়, তাহলে আপনাকে জানতে হবে যে আপনি এসে কেমন, মানে এই জায়গায় আপনার মার্কস কেমন উঠাতে পারতেছেন এবং লেখাটা কেমন আপনার। যেমন আমি বলি, 43 বিসিএস এর মধ্যে একটা কোশ্চেন আসছিল, যে হচ্ছে যে ফরেন রেমিটেন্সের একটা হচ্ছে সোশ্যাল ইকোনমিক ব্যাকগ্রাউন্ডে একটা প্রশ্ন আসছিল রেমিটেন্সের। তো এখন আপনাকে রেমিটেন্স কি, রেমিটেন্সের ব্যাকগ্রাউন্ড কি আপনি জানলে খুব একটা ভালো, কিন্তু আপনাকে ফোকাস করতে বলা হয়েছে সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তন হিসাবে। তো আপনার যখন আপনি যখন পরীক্ষা হলে 50 মার্কসে ইংরেজি এতটুকু লিখবেন, সেক্ষেত্রে আপনার যাতে 2/3 অংশ লেখা থাকে, এই দুটো ওয়ার্ডের উপর ফোকাস করে। তারপর আপনি যেটাই লিখেন না কেন, আপনি রেমিটেন্সের, যেমন আমি যেটা করেছিলাম অ্যাসে লেখার ক্ষেত্রে, যেটা তারিক মঞ্জুর স্যার একটা অ্যাসে লেখার একটা প্যাটার্ন দেওয়া আছে, যে আমি অ্যাসের ক্ষেত্রে সবে যেটা করে হচ্ছে যে উক্তি দিয়ে শুরু করে। আমি যেটা করেছিলাম প্রেক্ষাপট দিয়ে শুরু করেছিলাম। আমি যেটা করেছিলাম একটা হচ্ছে দৃশ্যপট 1 দৃশ্যপট 2 দিয়ে শুরু করেছিলাম। দৃশ্যপট 1 দৃশ্যপট 2 দিয়ে। তাহলে হচ্ছে আপনার লেখার সাথে অন্যজনের লেখার মধ্যে একটা মোটামুটি একটা ডিফারেন্স চলে আসে। যে আমি যেটা, আর ইংলিশের ক্ষেত্রে যদি হয় সেটা হচ্ছে সিনারিও 1, সিনারিও 2। তো এখানে সিনারিও 1 সিনারিও 2 পার্থক্য যেটা আমি লিখেছিলাম হচ্ছে যে রেমিটেন্স যে হোল্ডার একটা লোক ছিল, একটা নাম করিম বা কেউ একজন ছিলেন বেকার। তো হচ্ছে যে অনেকদিন ধরে সে গ্রামে ঘুরঘুর করতেন। অর্থনৈতিকভাবে তিনি স্বাবলম্বী ছিলেন না, এমনকি তার পরিবার অভাবে অর্থ কষ্টে দিনে নিপাত করতো। তো এটা ছিল সিনারি 1। সিনারি 1 এর ব্র্যাকেট আমি লিখে দিয়েছিলাম সে বিদেশ যাওয়ার আগে, বিফোর গোয়িং টু অ্যাব্রোড। আর সিনারিও 2 এর মধ্যে আমি যেটা করেছিলাম যে হচ্ছে সে বিদেশ যাওয়ার পরে তার যে পারিবারিক পরিবর্তন, যেমন হচ্ছে তার এখন একটা সেমি পাকা ঘর হয়েছে, তার ছেলে মেয়েরা দুবেলা ভালো মতো ঠিক মতো খেতে পারছে, সে হচ্ছে যে তার ছেলে স্কুলে পড়াশোনা করতে পারছে। ওই মৌলিক যে চাহিদা, তার প্রত্যেকটা মৌলিক চাহিদা তার পূরণ হয়েছে। তো এই সিনারি 1 সিনারি 2 দিয়ে শুরু করার পরে আপনি তারপর প্রত্যেকটা পয়েন্ট গুলো লিখেন। উক্তি দিয়েও শুরু করতে পারেন, সেটা হচ্ছে যার যে ডিফারেন্ট। আমি আপনাকে একটা কথা বলেছি যে প্রেজেন্টেশন যত বেশি সুন্দর হবে, মার্কসের আপ ডাউন তত বেশি কম বেশি হবে। হচ্ছে যে এই, তো এভাবে এসেটুকু লিখা যায়। এবং এসের ক্ষেত্রে শেষ করার আগে, এসে আপনি কনক্লুশন লিখার আগে, যেটা আমি করতাম এসে যখন কনক্লুশন লিখার আগে, দুটা পয়েন্ট ফার্স্ট, এই কনক্লুশন লিখা যায় সরকার এই সমস্যা মোকাবেলার জন্য কি কি করেছে, এই জায়গায় এটা লিখবেন। সরকার বিভিন্ন পলিসি মেকিং গুলো, সরকার কি কি পলিসি নিয়েছে, সে কিভাবে কাজ করছে, এই জিনিসগুলো লিখবেন। এবং কনক্লুশনের আগে যেটা লিখবেন, আপনার মতামত কি, আর কি কি করা যেত, আর কি কি করলে মানে এটা ভালো হতো, এটা হচ্ছে আপনার রেকমেন্ডেশন। তো হচ্ছে যে এই এই দুটো পয়েন্ট অবশ্যই অবশ্যই লিখবেন। এবং কনক্লুশন লিখার ক্ষেত্রে হচ্ছে যে একটা টোটাল ওভারভিউ দিবেন, যে হ্যাঁ এই কি 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 কাজ হয়েছে, কি কি করতে পারতো মোটামুটি। তো আমি যদি আবার এই জিনিসটা আবার যদি ওভারভিউ করতে চাই, যে হচ্ছে যে প্রথমত বিসিএস রিটেনের ক্ষেত্রে, আমি বিসিএস রিটেনের ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা হচ্ছে, একটা হচ্ছে প্রেজেন্টেশন ম্যাটার। প্রেজেন্টেশন হচ্ছে আপনাকে, প্রেজেন্টেশন যার যত ভালো হবে সে তত বেশি মার্কস পাবে।
সেকেন্ড হচ্ছে যে কোশ্চেন অ্যানালিসিস যাতে আপনার খুব বেশি ভালো হয়। আপনি যত ভালো কোশ্চেন অ্যানালিসিস করবেন, তো তত ভালো আপনি পরীক্ষা হলে আনসার করে আসতে পারবেন। সেকেন্ড যে পয়েন্টটুকু আমি যেটা বলবো হচ্ছে যে 900 মার্কসের যে পরীক্ষা, এর মধ্যে আপনি যে 900ই আনসার করে আসেন কোনোভাবেই যাতে, এগুলো হচ্ছে এগুলো তো মোটামুটি একটা থাম্ব রুল। এগুলো হচ্ছে থাম্ব রুল হচ্ছে যে এই কাজগুলো মোটামুটি সবাই করতে হয় যারা ক্যাডার হয়। 900 মাসের মধ্যে 900 মাস আনসার করে আসবেন, হ্যাঁ যেটা হচ্ছে একেবারে পারেন না সেটা না করলেও চলে, মোটামুটি লিখে আসা উচিত 900 মাসের মধ্যে 900 মাস। যেমন এবার 45-এর মধ্যে অনেকে দুইটা এসে আসছে, ওরা দেখে না যে দুইটা এসে আসছে, ওরা একটা এসে মোটা লিখে পরীক্ষা হতে বের হয়ে তারপরে দেখতেছে যে আরেকটা এসে আসছে। এই ভুলগুলো যাতে না হয়, এবং কোশ্চেনটা মন দিয়ে পড়বেন। যে কোনো একটা কোশ্চেন পাওয়ার পরে পুরো কোশ্চেনটা মধ্যে হচ্ছে যে শুরু থেকে শেষ পর্যন্ত ইনস্ট্রাকশন গুলো পড়বেন। একটা হচ্ছে যে আপনার প্রশ্ন কি, আপনাদেরকে প্রশ্নের মধ্যে কি সরকার কোনো পদক্ষেপ চাচ্ছে নাকি আপনি মতামত চাচ্ছে, না আসলে চাচ্ছে নাকি কোশ্চেনের মধ্যে। এবং অবশ্যই টু দা পয়েন্ট লিখবেন, রিটার্নের মধ্যে টু দা পয়েন্ট লিখবেন। এবং হচ্ছে গ্রাফ চার্ট দিবেন, তবে গ্রাফ চার্ট দিবেন না এমন না, দিবেন, দিয়েও ক্যাডার হয়েছে না দিয়েও ক্যাডার হয়েছে, তবে সেটা যত সংযত মাত্রায় হতে পারে। এবং প্রাসঙ্গিক প্রাসঙ্গিক গ্রাফ চার্ট ডেটা যদি না হয়, সেক্ষেত্রে হচ্ছে যে আর যাই হোক খুব বেশি মার্কস পাওয়া আসলে আশা করা যায় না। এবং উক্তি হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে বানিয়ে বানিয়ে নিজের মতো করে দিয়ে দিই। আসলে এত বেশি হয়ে গেছে যে স্যাররাও জানেন যে কোন উক্তিটা বানানো আর কোন উক্তিটা আসলে সঠিক। তো আমি যেটা মনে করি যে পরীক্ষা হলে হচ্ছে আপনি যখন প্রথমে পত্রিকা পড়বেন বা যে কোনো পত্রিকা পড়বেন, সেই পত্রিকার মধ্যে প্রত্যেকটা লাইন যখন আপনি পড়বেন, যখন আপনি পড়ার পরে যখন লিখবেন, তখন আপনি মোটামুটি রিলেট করে একটা উক্তি দিতে পারেন। এবং সেই উক্তিগুলো অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে। যদি প্রাসঙ্গিক উক্তি যদি কোনো কারণে না হয়, সেক্ষেত্রে আমার মনে হয় না খুব বেশি মার্কস ক্যারি করা সম্ভব। এবং আমি যেটা পরীক্ষা হলে করেছিলাম, অবশ্যই আমার একটা নোট খাতা ছিল রিটেনের ক্ষেত্রে, যে হচ্ছে যে আমি জানতাম বিশেষ করে বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এই দুটো সাবজেক্টের জন্য অবশ্যই নোট খাতা রাখবেন। এবং এই নোট খাতার মধ্যে হচ্ছে যে এই দুইটার জন্য, কারণ এগুলো পরীক্ষার এক রাত আগে, মানে পরীক্ষায় কালকে পরীক্ষা, আপনি আজকে একটা রাত পাবো, এমন ভাবে নোট করবেন যাতে এক এক রাত আগে পুরো সিলেবাসটা আমি রিভিশন দিতে পারি। কারণ বাংলাদেশ অ্যাফেয়ার্স সিলেবাস এত বেশি ভাস্ট, আপনি যদি শুধুমাত্র কোনো গাইড বই দেখে রিভিশন দিয়ে শুরু করেন, তো মিনিমাম 3 থেকে 4 দিন চলে যাবে। আপনার খাতা এমন ভাবে গোছানো হতে হবে যে আপনি এক রাতে 2 থেকে 3 ঘন্টায় চ্যাপ্টারটা মানে পুরো বাংলা সাবজেক্টের রিভিশন দিতে পারেন। ঠিক একইভাবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে হচ্ছে যে রিভিশনের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স একটা প্রাসঙ্গিক হচ্ছে যে পেপারের মধ্যে যে হচ্ছে সম্পাদকীয় যে কলাম বা মতামতের যে কলাম, ওই কলামটা আপনি যত বেশি পড়বেন, আপনার সমস্যার সমাধান এনরিচ করার ক্ষমতা তত বেশি হবে। তো হচ্ছে যে আপনি একটা সমস্যাকে ডিফারেন্ট ভাবে সলভ করার জন্য মোটামুটি হচ্ছে যে আপনার নলেজ গেইন গেইন করবেন আপনি। তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আরেকটা কথা বলবো আমি হচ্ছে যে আরেকটা হচ্ছে সায়েন্সের জন্য নোট রাখবেন। আমার কাছে সায়েন্সের একটা নোট খাতা ছিল, যে হচ্ছে যে আমি 3 থেকে 4টা বই থেকে সায়েন্সের যত চিত্র ছিল আমি একটা খাতায় এঁকেছিলাম, মানে 3 থেকে 4টা বইয়ের। কারণ তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি প্রত্যেকটা টপিকের সাথে জানবেন যে চিত্র কোথায় দিতে হবে কোথায় দিতে হবে না। 3 থেকে 4টা বই থেকে যখন আপনি সায়েন্স আওয়ার বা অনেকগুলো প্রকাশনী বই থেকে যে আপনি চিত্র করে লিখবেন, আপনি জানবেন যে কোন চিত্র কখন দিতে হবে দিতে হবে না। এবং আরেকটা কথা হচ্ছে যে আপনি চিত্র খুব দ্রুত আঁকতে পারবেন। আপনি যদি খুব দ্রুত চিত্র আঁকতে পারবেন, খুব দ্রুত চিত্রগুলো আপনি দিতে পারবেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি আনসারও দ্রুত হবেন। এবং যে ক্ষেত্রে আপনার চিত্র আপনার খাতায় নেই, তার মানে হচ্ছে এখানে চিত্র দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে আপনি কি ফ্লোচার্ট রেডি করতে পারবেন নাকি পারবেন না, সেটা পরীক্ষা হলে মোটামুটি আপনার একটা আইডিয়া হয়ে যায় যে হ্যাঁ আমি এতটুকু পারবো এতটুকু পারবো না। এই সায়েন্সের ক্ষেত্রে একটা জিনিস গেছে, আরেকটা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর আর বাংলা ক্ষেত্রে, বাংলার মধ্যে হচ্ছে যে বাংলার মধ্যে হচ্ছে ব্যাকরণ, আর এটা হচ্ছে যে সাহিত্য, এই দুটো অবশ্যই নোট করে রাখবেন খাতার মধ্যে। এই দুটার মধ্যে হচ্ছে যে যদি খাতা নোট না থাকে তাহলে হচ্ছে যে আপনি খুব বেশি মানে এক রাতে আসলে, দিন শেষে হচ্ছে যে আমরা বিসিএস এর জন্য সবাই পড়ি, রিটেন প্রচুর পড়াশোনা করি, মিনিমাম যদি 5 থেকে 6 মাস যদি আপনি সময় পান, আপনি প্রচুর পড়াশোনা করবেন বিসিএস এর জন্য, সবাই পড়ে। তো মূলত সমস্যা হয় পরীক্ষা আপনি 7 দিন একটানা পরীক্ষা দিবেন। এই 7 দিন যখন আপনি একটানা পরীক্ষা দিবেন,
তো একটানা পরীক্ষার আগে কোনো পরীক্ষার আগে বন্ধ নেই। ও প্রত্যেক দিন আজকে একটা পরীক্ষা দিচ্ছেন, ধরেন হচ্ছে যে আজকে একটা বাংলা বাংলা পরীক্ষা দিয়ে দিয়ে আসেন, কালকে হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স পরীক্ষা, কোনো কারণে ধরেন এরকম একটা পরীক্ষা। আজকে রাতে 3 থেকে 4 ঘন্টা পড়তে পারবেন। যদি কালকে সকালে আবার গিয়ে 4 ঘন্টা রিটার্ন দিতে হবে, 3 থেকে 4 ঘন্টা যে সময়টুকু থাকবে, ওই 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনি যে যত সুন্দর করে রিভাইজ দিয়ে যাবেন পরীক্ষার হলে, তত ভালোভাবে পরীক্ষাগুলো লিখতে পারবেন। এবং এবং লেখার জন্য হচ্ছে যে আপনি এর আগে অনেক বেশি রিটেন পরীক্ষা দিতে হবে বিভিন্ন কোচিং এর মধ্যে। যেখানে একটা কোচিং এর পরীক্ষা রেগুলারলি পরীক্ষা দেন টপিক ওয়াইজ ধরে, এবং রিভাইজ যত, আমি আবার বারবার বলছি, রিভাইজ যত ভালো হবে আপনার, তত ভালো হচ্ছে যে আপনি বাংলাদেশে, তত ভালো হচ্ছে পরীক্ষা হলে রিটেনটুকু দিতে পারবেন। প্রিলি এবং রিটেনের মধ্যে, প্রিলি রিটেন ভাইয়ের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, রিটেনের মধ্যে অনেকগুলো ইনফরমেশন ডাইজেস্ট করে আপনার খাতায় দিতে হয়, এবং সেক্ষেত্রে হচ্ছে যে অল্প সময় থাকে, 3 থেকে 4 ঘন্টা সময় থাকে, এবং এই 3 থেকে 4 ঘন্টা যখন সময় থাকে পরীক্ষার আগের রাতে, ওই 3 থেকে 4 ঘন্টা আপনি যত ভালো ইউজ করতে পারবেন, তত ভালো হচ্ছে পরীক্ষা, আপনার পরীক্ষা ভালো হবে। ওকে, দিন শেষে হচ্ছে যে আপনি কত ভালো দুইটা প্রশ্ন আছে, একটা হচ্ছে স্ট্যাটিক, মানে যে উত্তরগুলো, যে প্রশ্নগুলো কখনো চেঞ্জ হবে না। আপনি দেখেন বাংলা সাহিত্য কোনোদিনও চেঞ্জ হবে না। এটা যদি আগামী যে 46 বিসিএস এর রিটার্ন হয়, যদি 56, যে সিলেবাস চেঞ্জ না হয়ে থাকে, 56 বিসিএস যদি বলে আজ থেকে 10 বছর পরেও একই, মানে একই সিলেবাসের উপর যদি পরীক্ষার প্রশ্নগুলো কাছাকাছি ওইরকমই থাকবে, কিন্তু হচ্ছে যে আপনি যদি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর প্রবলেম সলভ করতে যাবেন বা ইম্পেরিক্যাল সলভ করতে যাবেন, একই জিনিসগুলো থাকবে না। তো ইন্টারন্যাশনাল ইম্পেরিক্যাল এবং প্রবলেম সলভিং জিনিসটা হচ্ছে, আমি যদি বলি, ডাইনামিক পোর্শন, যেগুলো সবসময় চেঞ্জ হতে থাকে। কিন্তু বাংলা সাহিত্যের ক্ষেত্রে যদি বলেন, আপনি বাংলা ব্যাকরণের ক্ষেত্রে যদি বলেন, তারপর বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে যদি আপনি কিছু কিছু টপিক যদি বলেন, যেমন সংবিধান, মুক্তিযুদ্ধ, এই কাজগুলো বলেন, ইংরেজি, বিজ্ঞান এবং গণিত, এই টপিকগুলো যদি সিলেবাস কোনো চেঞ্জ না হয়, আজ থেকে আপনি যেটা পড়াশোনা করে দিচ্ছেন, 10 বছর পরও একই ধরনের সিলেবাস, যদি সিলেবাস একই থাকে, একই ধরনের প্রশ্নগুলো আসবে বা একই জায়গা থেকে আসবে। এই পার্টটুকু বলা হয় স্ট্যাটিক পোর্শন। এই স্ট্যাটিক পোর্শন আপনার যত ভালো হবে, আপনি পরীক্ষা হলে তত ভালো লিখতে পারবেন। এবং হচ্ছে মার্কস মূলত উঠে হচ্ছে স্ট্যাটিক পোর্শনে। আর বাকি যে ডাইনামিক পোর্শন থাকে হচ্ছে, আপনি যত ভালো ডাইনামিক পোর্শনের মধ্যে হচ্ছে যে পেপারটুকু পড়বেন, সেই পেপারটুকুর উপরে হচ্ছে যে আপনার পরীক্ষা ভালো হবে কিংবা খারাপ হবে। আর এটা হচ্ছে, আমি বারবার বলবো, নোট করবেন। পরীক্ষা হলে যদি কোনো কারণে আপনি যদি নোট না থাকে, ভালো নোট না থাকে, পরীক্ষা হলে পার্ট আসলে আসলে অনেক বেশি কঠিন। আমি আশা করি আমি হচ্ছে কয়েকটা পার্ট মোটামুটি গুছিয়ে এনেছি। আর একটা কথা বলবো, কোন পরীক্ষায় সবচেয়ে, মানে আমি এটা তো আশা করি যে এই কথা যদি আজকেও শুনবেন, বা কেউ যদি 6 মাস পরে 46 পিরিয়ড পাশ করার পরে হচ্ছে দেখবেন, কোন পরীক্ষা যদি আপনার খুব বেশি ভালো না হয়, 900 মার্কসের মধ্যে সবগুলা সাবজেক্টের পরীক্ষা আপনার ভালো হবে না, এটা আপনি জানবেন। তো আপনি সবগুলোরও আপনার সাবজেক্ট আপনি খুব ভালোভাবে পারেন না, কিন্তু এমন ভাবে পরীক্ষা দিবেন যাতে হচ্ছে যে 3টা সাবজেক্ট যাতে হচ্ছে আপনার খুব মোটামুটি 70% বা 65% মার্কস ক্যারি করে আপনি পরীক্ষাটুকু দিতে পারেন। বাকি মোটামুটি 3টা সাবজেক্ট থাকে, ওখানের মধ্যে যেটা খারাপ বলি আমরা, সেটা কোনোভাবেই যাতে 50 থেকে 55% মার্কস কম না আসে। যেমন দেখবেন যে 41 যে মার্কশিট দেখবেন, ওখানে সব দেখবেন যে একটা স্টুডেন্ট খুব ভালো সবগুলো মার্কস পেয়েছে, বাট ইংলিশে 65, 70, 80, শুধুমাত্র একটা সাবজেক্টে, মানে অ্যাভারেজ হচ্ছে 50% মার্কস। এই অ্যাভারেজ মার্কস থেকে যদি কেউ একবার ডেটেরিয়েট করে যায়, তার ক্যারিয়ারটুকু আসলে একটু কঠিন হয়ে যায়, এবং সেটা ভাগ্যের উপর চলে যায়। যে বিসিএস ভাইবার ভাগ্যের উপর, আপনার ভাইবারটা ভাগ্য খুব বেশি ভালো না হতে পারে, শুধুমাত্র রিটেনটুকু আপনার হাতে থাকে। এই রিটেনের মধ্যে আপনি যত বেশি ভালো, রিটেনের মধ্যে হচ্ছে আপনি যত বেশি ভালো লিখতে পারবেন, মার্কস তত ক্যারি করতে পারবেন। এবং সেক্ষেত্রে প্রেজেন্টেশন, ভোকাবুলারি, নোট খাতা, কোশ্চেন অ্যানালাইসিস, এই কয়েকটা থাম্ব, এবং প্রচুর পরীক্ষা দেওয়া, এবং যত বেশি পরীক্ষা দেওয়া আপনার হাত তত বেশি চালু থাকবে। তো এবং পেপার পেপার খুব ভালোভাবে পড়বেন, সেটা ইংরেজি হোক বাংলা হোক। এবং ভোকাবুলারি বলতে 2 ধরনের ভোকাবুলারি আছে, আমি এর আগেও বলছি, যেটা আমরা জাস্ট মুখস্থ করি, জিআরই বা ব্যালেন্স বা যে মুখস্থ করি, এটা ছাড়া পেপারের যে গতানুগতিক আর্টিকেল, যে ভোকাবুলারি এগুলো, সেই ভোকাবুলারি যখন আপনি পড়বেন, যখন লেখা মোটামুটি ক্যারি করতে পারবেন। এই এতটুকুই ছিল আমার। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলতে পারেন, নাহলে আমি শেষ করে দিব। আসসালামু আলাইকুম স্যার। বলেন।
স্যার শুনতে পারছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলে। স্যার আপনি হচ্ছে সরি, প্রিলি এবং লিখিত এটা কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন শুরু থেকে, যদি একটু জানাতেন আর কি। হ্যাঁ, পিলি পিলি এবং লিখিতের মধ্যে আপনি যদি একটু দেখেন যে হচ্ছে যে দুইটা জিনিসের মধ্যে আমি বলি, প্রিলি হচ্ছে জাস্ট 200টা এমসিকিউ দাগানো, এবং রিটেনের মধ্যে হচ্ছে 900 মার্কসের হাতে লেখা। দুইটা একসাথে প্রিপারেশন, আমি জানি না অন্যজন কিভাবে বলে, বাট এখার মধ্যে দুইটা সাবজেক্ট এক থাকে। আমি আপনাকে বলি হচ্ছে যে একটা হচ্ছে বাংলা, আর একটা হচ্ছে ইংরেজি। যেহেতু আমি সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে ছিলাম, সেক্ষেত্রে হচ্ছে যে আমি ম্যাথ খুব একটা ওইভাবে প্র্যাকটিস করি নাই। একটা সায়েন্স, এই বাংলা, একটা হচ্ছে ইংলিশ। বাংলার ক্ষেত্রে আমি আপনাকে একটু বললাম, লিখিতের মধ্যে সাহিত্য যে পার্টটুকু ছিল, সাহিত্য সাহিত্য আপনি পিলির জন্য যা পড়বেন, লিখিতের মধ্যে হচ্ছে ওই জিনিসগুলো ব্যাখ্যা করে লিখতে হবে। তো সেক্ষেত্রে আপনি যখন পিলি পড়বেন, আর কেউ যদি পিলি ক্যান্ডিডেট হয় এবং তার কাছে একটা লম্বা সময় থাকে, মোটামুটি আমি ধরতে পারি যে 8 থেকে 10 মাস সময় আছে, তো সেই ক্ষেত্রে সে কি করতে পারে, সাহিত্য যখন সে বই থেকে মুখস্থ করবেন না, রিটেনের জন্য সে একটা নোট খাতা নিয়ে, এই যে প্রিলির যে সিলেবাস থাকে, সে প্রি সিলেবাস রিটেন সিলেবাস মোটামুটি একই। তো ওই সাহিত্যের ক্ষেত্রে হচ্ছে নোট করে করে পড়বেন কোশ্চেন গুলা নিয়ে আগে। তো পরীক্ষার নোট করে রাখবেন, দেখবেন না একবার নোট করলে দেখবেন অনেক কিছু পড়া হয়ে যায়। এবং যে ইংলিশের ক্ষেত্রে আমি যদি বলি, ইংলিশের মধ্যে আপনি যখন শুধু ইংলিশ গ্রামাটিক্যাল এরর যেগুলো পড়তেছেন, এরর গুলো তো পড়বেনই, সেক্ষেত্রে হচ্ছে পেপারটা পড়বেন। পেপারের মধ্যে হচ্ছে আপনার ভোকাবুলারি গুলো গঠন হয়ে যাবে। এবং একটা কারো যদি একটু 8 থেকে 10 মাস সময় থাকে, কেউ ইংলিশের মধ্যে, সে দুর্বল হোক শক্তিশালী হোক, তার ব্যাকগ্রাউন্ড খুবই ভালো না হলে, আমি যদি খুব ভালো মানে সে ডেলিস্টার লিখতে পারে, এই ধরনের মানে কারো যদি ইংলিশ ক্যাপাবিলিটি না থাকে, অন্তত তার কোথাও একটা ফ্রি হ্যান্ড রাইটিং ইংলিশ কোর্স করে ফেলা উচিত, মানে এই সময়টুকুর মধ্যে। তো হচ্ছে আপনি দেখবেন যে প্রশ্নগুলো চেঞ্জ হচ্ছে হচ্ছে ক্যাডার হচ্ছে হচ্ছে না ইংলিশ দিয়ে। আমি যেটা মনে করি, ক্যাডার হচ্ছে হচ্ছে ইংলিশ দিয়ে, হচ্ছে আপনি ইংলিশে কোথাও যে ইংলিশ ফ্রি হ্যান্ড ইংলিশ কোর্সটা করে ফেলেন, তো অনেক ভালো, মানে আমার কাছে মনে হয় যে আপনি অনেকটু আগায় যাবেন। আর কেউ যদি ম্যাথে দুর্বল হয়, একটা হচ্ছে বিসিএস রিটেন ম্যাথ কারো কাছে, সেটা কোচিং হোক অন্য কাছে হোক, আমি অবশ্যই বলতেছি বিসিএস প্রিলি এবং রিটেন তখনই একসাথে প্রিপারেশন নিবেন যখন আপনার থেকে 8 থেকে 10 মাসে একটা লম্বা সময় থাকবে, এবং শুধুমাত্র আপনার ফোকাস বিসিএস এই ধরনের ক্ষেত্রে, ব্যাংক না, মানে আপনি পরীক্ষা দেওয়া শুরু করেন নাই, সেই ক্ষেত্রে হচ্ছে যে যখন আপনি একসাথে প্রিপারেশন নিবেন, একটা ম্যাথ কারো কাছে ম্যাথের 9-10 এর হায়ার ম্যাথ বইটা শেষ করে ফেলবেন চাপটা ধরে ধরে। আমি যে একটু আগে একটা কথা বললাম যে আগে সব সময় একটা হায়ার বই থেকে আসতো যে রিটেন ম্যাথের ক্ষেত্রে স্যাট থেকে, এই মুহূর্তে আসতেছে হচ্ছে যে ফাংশন থেকে। বাট চ্যাপ্টারটার নাম হচ্ছে স্যাট ও ফাংশন, আগে সব সময় স্যাট দিতে দিতে বর্তমানে ফাংশন থেকে দিচ্ছে। তো বর্তমানে যখন ফাংশন থেকে দিচ্ছে, আপনি কিন্তু ভিন্ন জায়গা থেকে প্রশ্ন করতেছে, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে আগে যে জায়গা থেকে টাচ করে নাই সেই জায়গা থেকে করতেছে। তো হচ্ছে যে একসাথে প্রিপারেশন নিয়ে তিনটা সাবজেক্ট হতে পারে, একটা হচ্ছে বাংলা, আর তারপর হচ্ছে ইংলিশ, এবং আরেকটা হচ্ছে ম্যাথ। মেন্টাল এবিলিটি ওগুলো খুব একটা দরকার হয় না, বাংলা ইংলিশ ম্যাথ। এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স ক্ষেত্রে আপনি যদি পারেন তাহলে সংবিধানটা একটু ভালোভাবে পড়ে নেবেন, সংবিধান এবং মুক্তিযুদ্ধটা যদি পড়ে নেন, তো মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। আর সায়েন্সের ক্ষেত্রে যদি বলতে পারেন, সায়েন্সের আমি সবসময় আমি একটা পোস্ট দিয়েছিলাম আর কি, গ্রুপে, বিভিন্ন গ্রুপে গেলে দেখবেন যে হচ্ছে 46 বিসিএস এর মধ্যে হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে হচ্ছে যে বিসিএস এর মধ্যে যে রিটেনের আমি বলবো 5 থেকে 6টা বইয়ের মধ্যে চিত্রগুলো যাতে আপনার খাতায় নোট থাকে। আপনার খাতায় যদি যদি অনেকগুলো চিত্র নোট থাকে, মানে 2 থেকে 3টা বইয়ের ক্ষেত্রে, তাহলে হচ্ছে আপনি চিত্র যত বেশি নোট করবেন, নোট করলে হয় কি, আপনার খাতার মধ্যে যেমন খাতার মধ্যে যেমন লিপিবদ্ধ থাকে 3 থেকে 4টা বই, কোন রিটেনের ক্ষেত্রে কোন প্রকাশনীর বই 100% পারফেক্ট না, এটা মনে রাখবেন। প্রত্যেকটা প্রকাশনীর বইয়ের থেকে আপনি 20%, 20%, 30% রেহাই নেবেন। তো আপনার খাতায় হচ্ছে আপনার জন্য পারফেক্ট। তো আপনার খাতার মধ্যে যখন আপনি 3 থেকে 4টা বইয়ের চিত্রগুলো আপনার আঁকা থাকবে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি আপনার চিত্র যত ভালো আঁকতে পারবেন, সে কম সময়ে আঁকতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি জানবেন যে এর বাইরে চিত্র দিতে হচ্ছে না। তো আমি যেটা আবার বলবো যে প্রি রিটেন যে জিজ্ঞেস করেছেন যে একসাথে প্রিপারেশন নিয়ে রেখেছে, বাংলা ইংলিশ ম্যাথ এবং সময় যদি একটু বেশি থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে যে চিত্র বা নোট করার যে কাজগুলো, নোট খাতা যাতে রেডি করে ফেলতে পারেন 8-10 মাসের মধ্যে, এটা খুব বেশি বেটার হয়। পড়তে আপনি পরে আপনি পড়তে পারবেন পরে, বাট আপনি যদি নোট করে গোছানো থাকে। আমি কি আপনাকে আর কিছু কি বলতে জানার আছে আপনার? স্যার আর একটা বিষয় আর কি, যে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী এই দুইটার ক্ষেত্রে আর কি কিভাবে নিলে ভালো হয় আর কি? সে প্রিলি রিটার্নের ক্ষেত্রে জি জি জি, রিটেনের ক্ষেত্রে।
তো বাংলাদেশ অ্যাফেয়ার্স এর মধ্যে আপনি দেখবেন যে, আমি আপনাকে বলি বাংলাদেশ অ্যাফেয়ার্স এর মধ্যে দেখবেন কিছু জিনিস আছে, আমি আপনাকে বলি বাংলাদেশ অ্যাফেয়ার্স এর মধ্যে মার্কসটুকু দেখবেন। এখন যে প্রশ্ন হচ্ছে 5 কিংবা 10 মার্কসের মধ্যে, আমি আপনাকে একটু বলি। সে 5 কিংবা 10 মার্কসের মধ্যে একটা হচ্ছে এটা, এই ক্ষেত্রে টু দা পয়েন্ট আনসার করতে হয়। এক্ষেত্রে 3 থেকে 4টা সেগমেন্টে ভাগ করে আনসার করতে হয়। এই 10 মার্কস মানে হচ্ছে যে হিডেন দেখবেন কিছু কিছু মার্কস থাকে, কিছু কিছু কোশ্চেন থাকে। এবং চ্যাপ্টার টপিকের মধ্যে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর মধ্যে যদি বলতে পারেন যে সংবিধান, তারপরে যদি বইয়ের মুক্তিযুদ্ধ, এবং মুক্তিযুদ্ধের মধ্যে একটা বই আছে হচ্ছে যে কনফিডেন্সের একটা মুক্তিযুদ্ধের বই আছে, বইটা একটু পড়ে ফেলবেন। এবং সংবিধানের ব্যাখ্যা সহ সংবিধান পড়বেন। ব্যাখ্যা সহ এবং সংবিধান এমন ভাবে পড়বেন যাতে প্রত্যেকটা জায়গায় ইউজ করা যায়। ধরুন হচ্ছে আপনি একটা, আমি যদি আপনাকে বলি হচ্ছে যে মূলত সংবিধান ক্ষেত্রে 8 থেকে ওদিকে হচ্ছে যে 25 পর্যন্ত লাগে সংবিধান ক্ষেত্রে। সংবিধান আমি একটু লিখি, সংবিধানের কাছে 8 থেকে 25 পর্যন্ত অনুচ্ছেদ যখন পড়বেন, সেটা ইংরেজিও পড়ে ফেলবেন, বাংলাও পড়ে ফেলবেন। তো সেক্ষেত্রে আপনি রচনা লিখবেন, ইংলিশ রচনার মধ্যেও লিখতে পারবেন। আর এটা সংবিধান, মুক্তিযুদ্ধ, এবং হচ্ছে যে টপিক গুলো মোটামুটি আসে, কিছু টপিক আসে যেগুলোর মধ্যে হচ্ছে যে আপনি পড়লেও পারবেন না। আবার কিছু টপিক আছে কয়েকবার পড়লে পেরে যাবেন। যেমন হচ্ছে আমি বলতে 44 BC ওয়ারি বটেশ্বর নিয়ে একটা প্রশ্ন আসছিল, যেটা খুব একটা গতানুগতিক না। তবে আপনি জাস্ট যখন যখন পড়বেন দেখবে প্রত্যেকটা টপিক কভার করবেন। ওয়ারি বটেশ্বরটা কি, কি জিনিস, কোথায় আছে, কেন বিখ্যাত। 3টা কোশ্চেন কি, মানে এটা কেন বিখ্যাত, এটা কাজ কি, এই 3টা পোর্শন প্রত্যেকটা টপিকে পড়ে নেবেন। বাকিটুকু মানে ফ্রি হ্যান্ড লিখে দিয়ে আসবেন কিছু কিছু টপিক। এবং এই কিছু মেইন টপিক আছে যে বাংলাদেশের ক্ষেত্রে সংবিধান, মুক্তিযুদ্ধ, তারপর হচ্ছে যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, এই পার্টগুলো যখন পড়বেন তাহলে পারবেন। এবং পররাষ্ট্রনীতি এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে আমি বলবো কনসেপচুয়ালটা একটু ভালোভাবে পড়ে নিবে। কনসেপচুয়ালটা মূলত হচ্ছে কয়েকটা বাজারে খুব একটা বই পাওয়া যায়, এই বাজারে কয়েকটা বই যদি পড়ে ফেলতে পারেন, হচ্ছে মিরাজ গাজী একটা বই আছে, এবং বিভিন্ন ধরনের কনসেপচুয়ালের বইগুলো আছে, এগুলো অনেকগুলো বই নাম দিতে যাচ্ছে না, অনেকগুলো ভালো ভালো প্রকাশনী কয়েকটা বই আছে, ওগুলো একটু পড়ে ফেলতে পারেন। এবং ইম্পেরিক্যালের ক্ষেত্রে আমি বারবার বলবো, ইম্পেরিক্যালের ক্ষেত্রে পেপারটুকু ভালো, ইম্পেরিক্যাল এবং প্রবলেম সলভিং এর ক্ষেত্রে পেপারটা যত ভালো পড়বে, আপনি যত ভালো পেপার পড়তে পারবেন। এবং পেপার শুধু পড়লে হবে না, আপনি একটা পেপার খুলে বসলেন, টানা পেপার পড়তেছেন সারাদিন, পুরো একটা দিন বা একটা দিন অর্ধেক চলে গেছে। আপনি দেখবেন যে সিলেবাস কোনটা কোনটা আছে ইন্টারেস্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে, যে কোনটা কোনটা আসবে, যে ওই টপিক ধরে ধরে পুরো পেপার কখনোই পড়বেন না। পুরো পেপার আসলে পড়া উচিত না, সময় নেই, দরকারও নাই। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি যখন প্রবলেম সলভিং আর ইম্পেরিক্যাল ক্ষেত্রে আপনি যখন পেপার পড়বেন, 6 মাসের পেপার গুলো মূলত হয়ে যায়, 6 মাস। এবং সিলেবাসের সাথে রিলেটেড কিছু একটা, যেমন কোনো একটা যদি হয়ে যায়, যেমন হচ্ছে যে বর্তমানে যেটা আমাদের হচ্ছে যে একটা জলদস্যুদের মাধ্যমে যে একটা জাহাজ একটা আটকে আছে KSRM এর। তো তবে সেই ক্ষেত্রে আমাদের আফ্রিকা নিয়ে বা আমাদের কোনো একটা আর্টিকেল কিছু একটা আসতে পারে, প্রোটোকল বা কোনো কিছু একটা আসতে পারে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মধ্যে, কনসেপচুয়াল এর মধ্যে মেরিটাইম বাউন্ডারি বা কিছু একটা আসতে পারে, বা হচ্ছে জলদস্যু রিলেটেড, বা এটাকে কোন আর্টিকেলে বন্ধ করে দেওয়া হয়েছে। তো আপনি বুঝবেন যে বর্তমানে গতানুগতিকের সাথে একটু পিছনে গিয়ে দেখবেন, তাহলে আপনি কোশ্চেন অ্যানালিসিসটা খুব ভালো হবে। আমি কি বুঝাতে পেরেছি না আর কিছু বলবো? জি স্যার, বুঝতে পারছি। আর একটা বিষয়, রিটেনের খাতার ক্ষেত্রে আর কি, মানে অনেকে বলে কি হচ্ছে হাতে লেখাটা বেশি ভালো করা দরকার। আমি যতদূর জানছি আর কি, মানে হুম। ক্লাস করি মোটামুটি আলহামদুলিল্লাহ, মানে যে যেরকম লাইভ করে ফিরি সেটা। এখন অনেকে বলে যে হাতে লেখা ভালো করতে হবে, অনেকে বলে যে হাতে লেখা যেমন তেমন, আগে তোমার লিখতে হবে, প্রচুর লিখতে হবে। আসলে ওই খাতাতে কি হচ্ছে, লেখার মানটা দেখা হয় কিনা, না হচ্ছে যে কি লেখছে সেটা দেখা হয়, যদি আমি এটা আমি একটু আমি জানাতেন। যদি আমি যদি বলি, ধরুন খাতা যখন দিবেন, খাতা A4 সাইজের খাতায় পরীক্ষা দিবেন না, খাতা হচ্ছে BCS এর খাতা, একটু ডিফারেন্ট খাতা, লম্বা, অনেক লম্বা, A3 মেবি। ওই যদি পারেন কর্ণফুলী প্রিন্টে কাগজটা বিভিন্ন কোচিং এ পরীক্ষা নিয়ে ফাইনাল মডেল টেস্টটা, আমি জানি না আপনি আগে কখনো রিটেন দিচ্ছেন কিনা। তো ওই পেজটা নিবেন বা প্রয়োজন কিনে নিবেন। কিনারে যখন পরীক্ষা দিবেন, দুটো জিনিস, একটা হচ্ছে লেখা যে খুব লেখা যে খুব বেশি ভালো হতে হয়, খুব বেশি ভালো হতে হয় জিনিসটা এমন না। আবার লেখা যে যেমন তেমন লিখে আসে মার্কস পেয়ে যাবেন, তাও কিন্তু না। খুব ভালো যে হইতে হবে তাও না। ভালো হলে অ্যাডভান্টেজ তো অবশ্যই পাবেন, যার হাতে লেখা ভালো অবশ্যই অ্যাডভান্টেজ পাবেন। আবার শুধু লিখে আসবেন তাও না। আপনি জানবেন যে আপনি এমন মোটামুটি লিখলে, দেখো অন্যজন হচ্ছে একটা খাতা ধরেন, এটা একটা পেজ, এটা একটা পেজ, 2টা পেজ, এই পেজে অ্যাব্রো থ্যাব্রো ভাবে লিখে আপনি 2 পেজ কমপ্লিট করে দিয়ে আসেন 5 মার্কসের।
তো এখন ও অ্যাব্রো থেকে যখন আপনি যখন খাতা কাটবেন, আপনি নিজেও কিন্তু এটার মধ্যে খুব বেশি 5-এর মধ্যে 2 বা 2.5 বেশি দিবেন না। যদি খুব কিছু প্রাসঙ্গিক লিখেও আসেন, আপনি পড়বেনও না। কিন্তু আপনি দেখেন মোটামুটি আপনি যদি লিখে আসেন, এই 1 পেজই লিখেন, এই আপনি 1 পেজই লিখলেন 5 মার্কসের জন্য, 1 পেজে মোটামুটি লিখে আসলেন, প্রাসঙ্গিক জিনিসপত্রগুলো লিখলেন, লেখা বোঝা যাচ্ছে, খুব বেশি সুন্দর না, সেক্ষেত্রে আপনি 3 3 মার্কস পাবেন কিন্তু। তো এখানের মধ্যে দুইটাই মানে আমার কাছে মনে হয় যে খুব বেশি ভালো হতে হয় না, আবার অ্যাব্রোথে লিখে আসলে হয় না। এমন ভাবে আপনি যখন, আমি আবারও বলি, আপনি যখন প্রচুর পরীক্ষা দিবেন কোচিং এ, শুধু প্রচুর পরীক্ষা মানে এমন না যে কিছু না পড়ে পরীক্ষা দিবেন, পরীক্ষা দিবেন, আপনি জানবেন আপনার সীমাবদ্ধতা কোথায়। কেউ একজন ধরেন হচ্ছে যে 3 মিনিটে বা 4 মিনিটে 2 পেজ লিখতে পারে, আপনি 3 মিনিটে 1 পেজ লিখতে পারেন। তো আপনার লেখা মোটামুটি ঠিকঠাক আছে, আপনি ফুল আনসার করতে পারেন ওই 1 পেজের মতো। তো আপনি ওই 1 পেজই লিখেন, ঠিকঠাক লিখেন, হচ্ছে মেন জায়গায়, তবে সেই ক্ষেত্রে ঘটনাটুকু হবে যে স্যার পড়তে পারবেন, এবং হচ্ছে স্যার কম পড়ে আপনার বুঝতে পারবেন সে এতটুকু বুঝতে পারছে। আর প্রচুর লেখার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি কৌশলগত ভাবে লেখা, হচ্ছে অ্যানালিটিক্যাল যে অ্যাবিলিটি, একটু আগে বলতে যে সবচেয়ে বেশি দেখা হয়। তো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ক্ষেত্রে আপনি ফোকাস করতে পারেন, তার মার্কসটুকু পাবেন। মানে আমার কাছে মনে হয় যে খুব বেশি লিখে আসাচ্ছে, মানে খুব মানে কৌশলগত ভাবে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ইউজ করে লেখাটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আর একটা, এই যে লিখিত যে খাতা আছে, এটা হচ্ছে যারা এক্সামিনার হ্যাঁ। তারা কি লাইন টু বাই লাইন দেখে কিনা, যে কোথায়, মানে কোন, আচ্ছা। তো মানে কোন জায়গায় কোন শব্দটা ইউজ করলে ভালো দেখা যায় এটা দেখে কিনা। আমি একটা কথা বলি, মানে হচ্ছে যে আমি তো খুব যতটুকু শুনছি, আমার দেখার তো সুযোগ হয় না, যতটুকু আমি শুনছি বা এতদিন পরীক্ষার ক্ষেত্রে, আপনি যখন লিখবেন, আমি একটা কথা বলি, আপনি যখন আপনাকে যদি একটা ক্লাস 2 এর বাচ্চা এ, যদি খাতা কাটতে দেওয়া হয়, আপনি কিন্তু দেখলে বুঝে যাবেন, কয়েকটা খাতা দেখলে বুঝে যাবেন যে এই ছেলেটা খাতা কত ভালো, কতটা খারাপ। এর অর্থ হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স বলে যে এই ক্লাস 2 একটা ছেলে, এই ছেলেটা এত মার্কস পাবে, এই ছেলেটা এত মার্কস পাবে। তো এই এক্সপিরিয়েন্সটা মূলত ঘটে হচ্ছে আপনার প্রেজেন্টেশন দেখে। ধরুন হচ্ছে আপনি ইন্ট্রোডাকশন, আপনার লেখাটা মোটামুটি পরিষ্কার, আপনি প্যারা করে লিখছেন, কোশ্চেন যেটা চাইছে অন্তত আপনার বডিতে ততটুকু লিখছেন, আপনি ইন্ট্রোডাকশনটা মোটামুটি লিখতে পারছেন, কনক্লুড, তারপর হচ্ছে যে আপনি মেইন বডি লিখছেন, যে 10 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে আমি যেটা বলতেছি, তো হচ্ছে আপনি গভর্নমেন্টের এটা জনিত কি কি পদক্ষেপ নিছে ওটা লিখছেন, এবং হচ্ছে যে আপনি আপনি একটা মতামত দিচ্ছেন। তো সেক্ষেত্রে মোটামুটি এই ক্রাইটেরিয়া গুলো ফলো করলে দেখলেই বোঝা যায় যে আপনি এই ক্রাইটেরিয়া গুলো ফলো করছে, আপনাকে 6 থেকে 7 পেয়ে যাবেন। কিন্তু এমন যদি হয় যে আপনি শুরু করছেন একটা বিশাল মানে অযৌক্তিক, প্রাসঙ্গিক হলে তো অবশ্যই ভালো, অপ্রাসঙ্গিক একটা কোটেশন দিছেন, ইচ্ছা মতো মানে প্রয়োজন নাই ওখানের মধ্যে একটা গ্রাফ একটা এঁকে দিছেন, তারপরে হচ্ছে যে পয়েন্ট লিখতে আছেন তো লিখতে আছেন। 10 নম্বর একটা কোশ্চেন মোটামুটি 2 পেজ লেখা হয়, 2 পেজ, আপনি ওইটাকে 4 পেজ, 3 পেজ, 3.5 পেজ ইচ্ছা মতো জায়গায় ফাঁক ফাঁক করে লিখে আসেন। তো স্যার কিন্তু আপনার দুই একটা কোশ্চেন, শুরুর দিকে দুই একটা কোশ্চেন দেখলে কিন্তু বুঝে যায় যে এভাবে লিখে যে ছেলেটা মানে আমার ফাঁকিবাজি করা শুরু করছে। তো কিন্তু আপনি যখন একটা প্যাটার্ন ইউজ করে লিখবেন, সেক্ষেত্রে হচ্ছে যে মোটামুটি সে আপনার স্যার দেখলে বুঝবেন হ্যাঁ এই মার্কসটুকু পাবে। এবং আরেকটা কথা যে বললেন যে লাইন বাই লাইন দেখে কিনা, আমার মনে হয় না লাইন বাই লাইন দেখার খুব একটা সুযোগ আছে, তবে হ্যাঁ দৃষ্টিকটু কোনো ভুল করা যাবে না। যেমন হচ্ছে যে আমি একটা জিনিস শুনেছিলাম যে আমাদের পরীক্ষার সময় অনেকে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে মুজিবুরের জায়গায় রসুকা না দিয়ে মজিবুর লিখছে। তো এটা কিন্তু একটা মারাত্মক লেভেলের ভুল। ঠিক আছে, এই এই লেভেল দৃষ্টিকটু ভুল করা যাবে না। আপনি ভুল করতে পারেন, স্পেলিং ভুল করতেই পারে, সবাই করতে পারে, বাট এমন কোনো ভুল করবেন না যেটা চরম মাত্রায় মানে বেয়াদবি। তো এই ধরনের ভুলগুলো যাতে না হয়, এই ক্ষেত্রে একটু যদি সতর্ক থাকেন, মোটামুটি দুই একটা স্পেলিং সবারই ভুল হয়, তো লাইন বাই লাইন খুব একটা দেখা বলে খুব একটা আমার মনে হয় না। জি স্যার, ধন্যবাদ। আর একটা বিষয় আর কি, আপনি একটু আগে বললেন যে হচ্ছে যে লিখিত যে খাতা, এটা হচ্ছে A4 সাইজ হয় কি না, বিপিএসসি যে খাতা না লিগাল না, সাইজ হয় এটা? না, না, A4 সাইজ লিগাল সাইজ হয়, A4 সাইজ হয় না। মানে এ4 সাইজ, এই জন্য লিগাল, আপনি যখন পরীক্ষায় যে কোনো কোচিং এ পরীক্ষা দিবেন শুরু থেকে শেষ পর্যন্ত, অবশ্যই লিগাল সাইজের খাতে পরীক্ষা দিবেন। A4 সাইজের খাতার মধ্যে হলে কি আপনি বাসায় বা অন্য যে কোচিং, আমি জানি না আপনি কোথায় পরীক্ষা দেন, বাসায় পরীক্ষা দিয়েছে, A4 এ পরীক্ষা দিয়ে যাচ্ছেন, কিন্তু পরীক্ষা হলে গিয়ে দেখলেন যে খাতাটা আসলে এরকম না এরকম। তো আপনার কিন্তু অনেক দিনের প্র্যাকটিস হওয়ার কারণে A4 সাইজে লিখা আপনি জানেন যে একটুকুর মধ্যে শেষ হয়ে যায়, বা আপনি 10 নম্বর করে শেষ করেন। তো A4 সাইজে কি অনেকেই ঘাবড়ে যায়, এত বড় খাতা খাতা আপনি তো যখন এভাবে বসে লিখবেন, খাতা হাতটা পড়লে অনেক সময় লেখা যায় না, অনেক বাঁকা হয়ে যায়, অনেক লেখা অস্পষ্ট হয়ে যায়। এই জন্য আপনি লিগাল সাইজ যে লিখতে পারেন,
তো এটা খুব বেশি সুবিধা হয় আর কি যদি লিখে করেন। যারা খুব বেশি সিরিয়াস ক্যান্ডিডেট থাকে ওদের ক্ষেত্রে কিন্তু ওরা খাতা লেজার সাইজে লিখে, ওদের হাতে নোট খাতা থাকে, ঠিক আছে, এই কয়েকটা মানে ওরা কিছু থাম্ব রুল যেগুলো বললাম একটু আগে, ওই থাম্ব রুল মেনটেন করে চলে আর কি। জি আর স্যার, কিছু অসংখ্য ধন্যবাদ আপনাকে। আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে যে আমরা বোধহয় এখানে